নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি অর্ঘ্য, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্পের ইউটিউব চ্যানেল বেড টাইম স্টোরিজে। বাংলা সাহিত্যের কিছু জানা অজানা গল্প নিয়ে তৈরি আমার চ্যানেলের এই অংশ বেড টাইম স্টোরিজ। মদ্যপান, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন আমার এই চ্যানেল করে না। আমরা আশা করি শ্রোতারা সংস্কার মুক্ত হয়ে এই গল্পগুলি গ্রহণ করবেন। আজকের গল্প বনফুলের লেখা পালানো যায় না। এই গল্পটি আমি পেয়েছি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের মানুষ থাকলে ভূত থাকে বইটির থেকে। বইটির সম্পাদক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং সহ সম্পাদক রূপক চট্টরাজ। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করছি আজকের গল্প। বনফুলের লেখা পালানো যায় না। আকাশ মেঘাচ্ছন্ন, সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে। শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হলো। তারপর আবার সব চুপচাপ। তারপরই শো শো শব্দ করে ঝড় এলো। কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো যেন। সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে তার গাছগুলো হাহাকার করতে লাগলো। অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর। দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেরিয়ে গেল। কাকবক উড়তে লাগলো বিভ্রান্ত হয়ে। তারপর বৃষ্টি নামলো, বেশ মুষলধারে। ঝড় বৃষ্টি দুটোই সমানে চলতে লাগলো। অন্ধকারও ঘনিয়ে এলো ক্রমশ। গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে। মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন। ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দের বৈচিত্র্য সৃষ্টি করলো একটা। কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাসি করছে, পরক্ষণেই মনে হচ্ছিল কাঁদছে। আর্তনাদের সঙ্গে খিকখিক হাসি, হাসির সঙ্গে হাততালি, হাততালির সঙ্গে ডমরু নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক। এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি, কিন্তু এইবার দেখা গেল। বনোয়ারি বেরুলো জঙ্গল থেকে, ছুটে বেরুলো, যেন পালাচ্ছে। অদ্ভুত তার চেহারা, মুখময় গোঁফদাড়ি, মাথায় প্রকাণ্ড পাগড়ি, কাঁধে প্রকাণ্ড বোঁচকা, হাতে ব্যাগ। ফুল প্যান্টের ওপর লম্বা ঝোলা কোট পরেছে একটা, পায়ে বুট জুতো। মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগলো আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগলো। তার পিছনে কেউ ছুটছিল না, কিন্তু বনোয়ারির ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাড়া করে আসছে তাকে পিছু পিছু। মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা, পোড়ো বাড়ি। বনোয়ারি সেই দিকে ছুটতে লাগলো। পোড়ো বাড়িটা নীলকুঠি ছিল এককালে। এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি। জমিদার কলকাতায় থাকেন, সুতরাং বাড়িটা পোড়ো বাড়িই হয়ে গেছে। কিন্তু সেকালের বাড়ি, রেখতার গাঁথুনি, একেবারে পড়ে যায়নি। দেওয়ালগুলো খাড়া আছে, কপার জানলাগুলোও আছে। পশ্চিম দিকের ঘরের কপাট জানলা চোরে খুলে নিয়ে গেছে,
কিন্তু উত্তর দিকের ঘরটা, দক্ষিণ দিকের ঘরটা আর পূব দিকের ঘরটা ঠিক আছে। পূব দিকের ঘরটাই বড়, হলের মতন। তার সামনে একটা চওড়া বারান্দা, বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর। বানাবাড়ি ছুটতে ছুটতে এসে পূব দিকের ঘরের সামনের চওড়া বারান্দাতে উঠে হাঁপাতে লাগলো, আর একবার পিছু ফিরে চেয়ে দেখল। তারপর ঢুকে পড়ল পূব দিকের বড় ঘরটাতে। ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল, কিন্তু বানোয়ারি তা শুনছিল না। সে শোনবার চেষ্টা করছিল কারোর পায়ের শব্দ পাওয়া যাচ্ছে কিনা। গত 7 দিন ধরে সে ওই পায়ের শব্দটা এড়িয়ে চলতে চাইছে, কিন্তু পারছে না। সোনাটুপির জঙ্গলে ঢোকবার পর সে শব্দটা শুনতে পায়নি, কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল। নির্ঘাত শুনেছিল, তার ভুল হয়নি, কিন্তু একবার মাত্রই শুনেছিল, আর শোনেনি। সে আশা করবার চেষ্টা করছিল, তবে কি হাড়গিলা তাকে রেহাই দিলে? খুটখুট করে শব্দ হলো বারান্দায়। চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বানোয়ারি। তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠল, কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না। কেবল ঝড় জলের দাপাদাপি, আর কোনো শব্দ নেই। অনেকক্ষণ কান পেতে রইল বানোয়ারি। ছড়ছড় করে জল পড়ছে বারান্দায়, আর কোনো শব্দ নেই। ছাগলের ডাকের মতন ওটা কি শোনা যাচ্ছে? এই ঝড়ের বৃষ্টিতে কারো ছাগল মাঠে বেরিয়ে পড়েছে নাকি? কিন্তু একটা ছাগল তো নয়, অনেক ছাগলের ডাক। তারপর বানোয়ারি বুঝতে পারল ব্যাঙ ডাকছে। আরো মিনিট খানেক দাঁড়িয়ে রইল সে। তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না। ভিতরে ঢুকে সে পিঠের বোঁচকা আর ব্যাগটা নামিয়ে রাখল। সঙ্গে সঙ্গে দরাম করে খুলে গেল কপাটটা, আর ছপ 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 শব্দ হলো একটা বাইরে। বানোয়ারি দৌড়ে গিয়ে কপাটটা বন্ধ করে দিল। আবার কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল। হাড়গিলার চেহারাটা স্পষ্ট ফুটে উঠল তার মনে। ওর আসল নাম দন্দন, ভালো নাম দনুজারি, কিন্তু তার চেহারার জন্যে সবাই ওকে হাড়গিলা বলেই ডাকত। হাড়গিলার মতোই দেখতে, লম্বা, লিকলিকে, কোমরের উপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখায় নয়, দুবার বেঁকেছে। কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা বাঁক, হঠাৎ মনে হয় কুঁজো। এই বাঁকটার উপরই ছুরি মেরেছিল বানোয়ারি, আর দ্বিতীয় বাঁকটা ঘাড় থেকে মাথা পর্যন্ত। কিন্তু এ বাঁকটা উল্টো রকম। লম্বা ঘাড়টা ভিতরের দিকে ঢুকে গেছে, আর গলার দিকটা বেরিয়ে পড়েছে সামনের দিকে। মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বেঁকিয়ে দিয়েছে গলাটা। গলাটা অসম্ভব লম্বাও, সাঁকিটাও বেশ উঁচু। খাড়ার মতন নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে। গায়ের রং ফর্সা, ঠিক ফর্সা নয়, হলদে। কপাল উঁচু, চোখ দুটো কটা, মনে হয় যেন ঠিকরে বেরিয়ে আসছে। ভুরু নেই, চোখ মুখে কেমন একটা বকের ভাব। এরকম লোক যে কি করে ঝুমকোর মতন মেয়েকে পটাতে পেরেছিল তা বানোয়ারি বুঝতে পারেনি। হাড়গিলা অবশ্য ঝুমকোর প্রেমে পড়েনি। সে ঝুমকোর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর গিনিগুলো হাতাবার জন্যে, কিন্তু ঝুমকো তো পড়েছিল। তা না পড়লে ভিতরের অত খবর কি হাড়গিলা জানতে পারত? সে কোন বাসকে গিনি রাখত, আলমারির কোনখানটায় তার গয়নাগুলো আছে, সব কি বলতো হাড়গিলাকে? ভালো না বাসলে বলতো না। হাড়গিলাই বানোয়ারকে নিয়ে গেছিল ঝুমকোর কাছে। একা তো অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না।
একজন সহকারী চাই। আর হাড়গিলার ছোড়াছুড়ি বা গোলাগুলির পক্ষপাতী ছিল না। সে বলতো ওসব বড় গোলমেলে জিনিস, ধরা পড়ে যাওয়ার ভয় থাকে, তার চেয়ে টুটি টিপে শেষ করে দেওয়াই নিরাপদ। বানোয়ারি জাপটে ধরেছিল ঝুমকোকে, আর হাড়গিলের টুটি টিপেছিল। বানোয়ারির চিন্তাধারা বিঘ্নিত হলো। বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে। মট করে একটা শব্দ হলো। ঠিক এমনি শব্দ ঝুমকোর গলা থেকেও বেরিয়েছিল। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বানোয়ারি। তারপর হঠাৎ তার মনে পড়ল তার পকেটে টর্চ আছে। তার ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা। টর্চটা ভিতরের পকেটে ছিল। খুব বেশি ভেজেনি, জ্বালা গেল। জেলেই নিশ্চিত হলো বানোয়ারি, কপাটে খিল ছিটকিনি দুই আছে। তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটোই। তারপর ঝোলার ভেতর থেকে লণ্ঠনটা বার করলো। আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল। গত 15 দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে, আর কত রাত কাটাতে হবে তার ঠিক নেই। তাই প্রয়োজনীয় জিনিসগুলি, বিশেষ লণ্ঠন আর কেরোসিন তেল, টর্চ, দেশলাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে। কপাট বন্ধ করে সে লণ্ঠন তেলের শিশি বার করলে টর্চের আলো জ্বেলে জ্বেলে। দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হলো। নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল। সব বার করে ফেললে সে বোচকাটা থেকে। অনেক রকমের জামা কাপড় ছিল। প্যান্ট, হাফ প্যান্ট, ঝোলা পাজামা, ধুতি, শার্ট, কোট, হোয়াইট শার্ট, হরেক রকমের, রঙিন চশমা 2-3 জোড়া। বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল। বানওয়ারি ক্রমশ পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল। তার ধারণা হয়েছিল পুলিশ তো বটেই, হাড়গিলার প্রেতাত্মাও পোশাক বদল করলে বোধহয় তাকে চিনতে পারবে না। যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করছিল যে ভূত টুত সব কুসংস্কার, মৃত্যুর পর আর কিছু থাকে না, কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি। তার্কিক বানোয়ারি পিছনে বসে আর একজন কানে কানে বলছিল, সাবধানের বিনাশ নেই। তুমি একটা শব্দ যখন শুনেছ, তা যাই হোক, সাবধান হও। বানোয়ারি ক্রমাগত পালাচ্ছিল আর পোশাক বদলাচ্ছিল। কখনো সাহেবি পোশাক, কখনো পেশোয়ারি, কখনো পাঞ্জাবি, কখনো মিলিটারি। চোখে কখনো গগলস, কখনো সাদা চশমা, কখনো নীল। ভিজে কাপড় জামার মধ্যে দেশলাইটা পাওয়া গেল অবশেষে। একদম ভিজে গেছে। টর্চের আলোতেই তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেলল সে। টর্চের আলোটা ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। টর্চটা নিভিয়ে রেখে দিল। একটু আলোর সম্বল রাখা ভালো। দেশলাইটা জ্বলবে কি? বড্ড ভিজে গেছে। তবু সে চেষ্টা করতে ছাড়ল না। একটা, দুটো, তিনটে, চারটে, একটা কাঠিও জ্বলল না। আবার শুরু করলো সে। অন্ধকারে শব্দটা অদ্ভুত শোনাতে লাগলো। কেউ জোরে হাঁটছে। হাঁটছে না হাসছে? পাগলের মতন কাঠির পর কাঠি ঘষতে লাগলো বানোয়ারি। একটাও জ্বলল না। সব কাঠি ফুরিয়ে গেল। টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সভয়ে চেয়ে রইল সে। টর্চে আলোটা বেশ লাল হয়ে গেছে, আর বেশিক্ষণ টিকবে না। আবার নিভিয়ে দিল টর্চটা। চতুর্দিক কাঁপিয়ে বজ্র পড়ল একটা। মনে হলো এই বাড়িতেই পড়ল। থরথর করে কেঁপে উঠল বাড়িটা। বানোয়ারির মনে হলো সমস্ত রাত অন্ধকারে কি করে কাটাবো এখানে। আলোটা যদি জ্বালাতে পারতুম, আলো থাকলে কারো পরোয়া করতাম না। হঠাৎ ডান দিক থেকে খিক 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 করে শব্দ হলো। তড়াক করে দাঁড়িয়ে উঠল বানোয়ারি। ঠিক যেন ব্যঙ্গ করে কেউ হাসলো। যেদিক থেকে হাসিটা এলো, টর্চটা জেলে সেদিকে দেখল চেয়ে। এতক্ষণ চোখে পড়েনি।
এইবার দেখতে পেল একটা খোলা জানলা রয়েছে ওই দিকের দেওয়ালে। এগিয়ে গেল সেদিকে। টর্চ ফেলে দেখলো বাইরের বারান্দায় 2-3টে শেয়াল দাঁড়িয়ে রয়েছে। ওরাই খ্যাক খ্যাক শব্দ করছে সম্ভবত। ফিরে এলো আবার, টর্চটা নিভিয়ে বসে রইল কয়েক মুহূর্ত। তারপর গোঁফদাড়িগুলো খুলে ফেললে। জলে ভিজে পরচুলগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল একটা। তারপর ব্যাগের ভিতর হাত পুড়ে একটা পাউরুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। খুব খিদে পেয়েছিল, ভাগ্যে পাউরুটিটা সঙ্গে এনেছিল। খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা শুরু করে দিল। নিজের কণ্ঠস্বরই যেন সঙ্গী হয়ে উঠল তার সেই নির্জন অন্ধকার ঘরে। আর গিলে, এ তুই কি করলি বলতো? তোর সঙ্গে কথা ছিল তুই আদা আদি বকরা দিবি আমাকে, ছিল না? কিন্তু মাত্র 20 টাকা দিয়ে তুই আমাকে বিদায় করে দিলি কোন আক্কেলে? আমি কি কুলি? আমি সপাটে না ধরলে ওর গলা টিপতে পারতিস, আর আমাকেই কলা দেখালি। কেমন মজাটা টের পাইয়ে দিলুম। ছুরির একটা ঘায়ে তো কাত হয়ে পড়লি। আমার সঙ্গে চালাকি, গয়না গিনি সব পুঁতে রেখে এসেছি। পুলিশ ঘুণাক্ষরেও জানতে পারবে না। দিন কত গা ঢাকা দিয়ে ফিরে যাব আবার। বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল, তার সঙ্গে সেই খিক খিক হাসি। শিয়ালগুলো জ্বালালে তো। হার গেলে তুই ভাবছিস আমি ভূতের ভয়ে কাঁপছি? মোটেও না, তুই শেষ হয়ে গেছিস। তোকে আর ভয় নেই। লণ্ঠনটা জ্বালাতে পারলে আরো পরোয়া করতাম না। অন্ধকার বলেই গাটা ছমছম করছে। টক করে একটা শব্দ হলো, মেঝেতে কি যেন পড়লো একটা ওপর থেকে। টর্চটা মুঠোয় চেপে ধরে তড়াক করে লাফিয়ে উঠল বনোয়ারি। তারপর জ্বালল টর্চটা। যা দেখলে তাতে তার মুখটা হা হয়ে গেল একটু। চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়ার মতন হলো। মেঝের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পড়ে আছে। তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে নিলে সেটাকে। শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স, দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে। কোত্থেকে এলো এটা? কে দিলে? টর্চটা ছাদের উপর ফেলে দেখবার চেষ্টা করলো একটু। কিচ্ছু দেখা গেল না। খিক খিক হাসিটা আবার শোনা গেল বাইরে, আর সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল। তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। বানোয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিল দেশলাইটা। প্রথম কাঠিটাই জ্বলে উঠল। লণ্ঠনটা জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বানোয়ারি। বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি, আকাশের গুরু গুরু শব্দ, আর ঝড়ের তাণ্ডব চলছিল। আর তার মধ্যে মাঝে মাঝে সেই ছপ 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 শব্দ আর খিক খিক হাসি। এইটাই শুনছিল বানোয়ারি একাগ্র হয়ে। শিয়ালগুলো রকম করছে তাই নিশ্চয়ই, এই বিশ্বাসেই অনড় হয়ে বসেছিল সে। কিন্তু একটু পরেই এই বিশ্বাস আর টিকল না। খিক খিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল। নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো, আর মনে হতে লাগলো ঘরের ভিতরেই যেন কে ঘুরে বেড়াচ্ছে। চুপ রাখো, খবরদার! টপ করে ব্যাগ থেকে ছোড়াটা বার করে চিৎকার করে উঠল বানোয়ারি। শব্দটা থেমে গেল। নাসারন্ধ্র বিস্ফারিত করে বসে রইল সে। অনেকক্ষণ কোনো শব্দ হলো না। তারপর হঠাৎ সে দেখতে পেল ঘরের কোণে ছায়ামূর্তির মতন কি যেন দাঁড়িয়ে আছে একটা। ঠিক যেন হাড়গিলার ছায়া পড়েছে। বউ করে ছোড়াটা সেই দিকে ছুড়ে দিল সে। ছায়াটা শট করে যেন উপরের দিকে মিলিয়ে গেল,
আর ছোড়াটা গেঁথে গেল দেয়ালে। বানোয়ারি উঠে গেল দেওয়াল থেকে ছোড়াটা খুলে নেবার জন্য, কিন্তু পারলে না। ছোড়াটা দেয়ালে এমন গেঁথে বসে গিয়েছিল যে খোলা গেল না। টানাটানি ধস্তাধস্তির চরম করলো বানোয়ারি, কিন্তু কিছুতেই তুলে নিতে পারলে না ছোড়াটা। মনে হলো ভিতর থেকে ছোড়াটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে। ছোড়াটা ছেড়ে দিয়ে একদৃষ্টে তার দিকে সভয়ে চেয়ে রইল বানোয়ারি। ছোড়ার বাটটা কাঁপতে লাগলো। বানোয়ারির মনে হলো যেন বলছে, না না, পারবে না, ছেড়ে দাও। ঠিক সেই সময় খিক খিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে। লাফিয়ে সরে গেল একধারে। খানিকক্ষণ চেয়ে রইল ছোড়াটার দিকে। আর একবার চেষ্টা করলো। দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগলো। টানতে টানতে হঠাৎ হাত ফসকে গেল তার। দরাম করে নিজেই পড়ে গেল মেঝের উপর। ছোড়ার বাটটা দুলে দুলে বলতে লাগলো, না 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 না, আর তার সঙ্গে খিক খিক হাসি। মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বেরিয়ে গেল বানোয়ারি। দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড় উড়িয়ে ছড়িয়ে দিলে ঘরের মেঝের চারদিকে। লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো, কিন্তু নিভল না। তার আগেই বানোয়ারি ঘরে এসে ঢুকলো প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে। পিটিয়ে লম্বা করে দেবো হারামজাদাকে। উচ্চকণ্ঠে এই স্বগতোক্তি করে কপাটটা আবার ভালো করে বন্ধ করে দিল সে। তারপর লম্বা ডালটা রাখলো এক ধারে, কাপড় চোপড়গুলো গুছিয়ে বোচকায় পুড়ে ফেলল। তারপর ঘরের মাঝখানে গুম হয়ে বসে রইল ভ্রু কুঞ্চিত করে। অনেকক্ষণ চুপ করে বসে রইল, কোনো সারা শব্দ নেই। ক্রমশ ঘুম পেতে লাগলো তার, ঢুলতে লাগলো। হঠাৎ চমকে উঠল। মনে হলো ঘরের আর একটা কোণে ফিস ফিস করে কথা কইছে যেন কারা। লম্বা ডালটা তুলে তেড়ে গেল সেই দিকে। কেউ নেই। তারপর তার মনে হলো সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধহয়। একটু ঘুমোলেই সব ঠিক হয়ে যাবে। তাই ও সব আজগুবি জিনিস দেখছে আর শুনছে। ভূত? যত সব বাজে কথা। বোচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল সে মেঝের উপর। চোখ বুজে রইল খানিকক্ষণ, কিন্তু ঘুম এলো না। তবু চোখ বুজে রইল। তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হলো, চু চু চু। বানোয়ারি চোখ খুলে দেখলে ছাদের উপর থেকে কালো মতন কি একটা ঝুলছে। ঝুল নাকি? পুরনো বাড়িতে ঝুল থাকা অসম্ভব নয়। এক দৃষ্টে চেয়ে রইল সে। মনে হতে লাগলো ক্রমশ সেটা বড় হচ্ছে, নিচের দিকে লম্বা হচ্ছে। সাপ নয় তো? বানোয়ারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাবার চেষ্টা করতে লাগলো। ডালটা খুব লম্বা, নাগাল অনায়াসেই পাওয়া যেত, কিন্তু ওটা ক্রমশ সরে সরে যেতে লাগলো। আর ক্রমশ লম্বা হয়ে নামতে লাগলো মেঝের দিকে। বানোয়ারি শেষে পাগলের মতন ঘোরাতে লাগলো ডালটা। তারপর অপ্রত্যাশিত এক কাণ্ড হলো। হঠাৎ কে যেন পিছন দিক থেকে জাপটে ধরল তাকে। নরম দুটো হাত, ঠিক যেন মেয়ে মানুষের হাত, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। বানোয়ারির হাত থেকে ডালটা পড়ে গেল, আর ছাদ থেকে সেই কালো বস্তাটা নাপতে লাগলো ক্রমশ। বানোয়ারি মন্ত্রমুগ্ধের মতন চেয়ে রইল সেদিকে। দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো। বানোয়ারি দেখলে সেটা ঝুল নয়, সাপও নয়, আঙুল একটা। বিরাট মোটা রোমশ আঙুল, প্রকাণ্ড নখ রয়েছে তাতে। আঙুলটা মেঝের কাছে আসতেই চড়াত করে শব্দ হলো একটা।
মেঝেটা ফেটে গেল। সেই ফাটলের ভেতর থেকে বেরুলো হাড়গিলার মুন্ডুটা। কে? পানওয়ারি, এসো এসো, ভয় পাচ্ছ কেন? ঝুমকো, ছেড়ে দাও ওকে, ও আসবে এবার। ঝুমকো আমার গলাটাকে কামড়ে ছেঁতরা ছেঁতরা করে দিয়েছে একেবারে, দেখতে পাচ্ছ? বানোয়ারি দেখতে পেয়েছিল হাড়গিলার গলার সাঁকিটা নেই, তার জায়গায় একটা গর্ত। গর্তের ভেতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে। ঝুমকো, ছেড়ে দাও ওকে, ও এইবার আসবে। বানোয়ারি, এসো। অদৃশ্য হাতের বন্ধন শিথিল হলো। অদৃশ্য এবার দৃশ্য হলো। বানোয়ারি ঘাড় ফিরিয়ে এবার দেখতে পেল ঝুমকো দাঁড়িয়ে আছে। তার ঘাড়টা ওদিকে বেঁকে আছে, জিভটা বেরিয়ে ঝুলছে, মুখময় ফেনা, চুলগুলো এলোমেলো। তারপর বানোয়ারি অনুভব করলো হাড়গিলে তার হাত ধরে টানছে, আর ঝুমকো ঠেলছে তাকে পিছন থেকে। না 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 না। বানোয়ারি গর্তে ঢুকে পড়ল। ফেরারি আসামি বানোয়ারির মৃতদেহ 7 দিন পরে পুলিশ আবিষ্কার করলো ওই ঘরের মধ্যে। মৃতদেহটি ঘরের মেঝেতে একটা ফাটলের মধ্যে আটকে ছিল। শেষ হলো আজকের গল্প। আজকে আমরা শুনলাম বনফুলের লেখা পালানো যায় না। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করে রাখুন আমাদের পেজকে, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। আজকের গল্পের সকল চরিত্রের কণ্ঠে আমি অর্ঘ্য দে। এই পোস্টার ডিজাইন করেছে গ্রাফিক্স আর্ট ক্রিয়া। আপনাদের যে কোনো প্রজেক্টের পোস্টার ডিজাইনিং এর জন্য এদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে এদের লিংক দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরের গল্পে। সুস্থ থাকবেন, গল্প পড়তে ও শুনতে থাকবেন।